আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মার্কিন জিটিও প্ল্যাটফর্মে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যের প্রেক্ষাপটে দুপুরে বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা তিনি বলেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আরও বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। অশান্ত পাহাড় প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে হিন্দু সম্প্রদায় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন আসিফ নজরুল। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, তো থিওরিটিক্যালি ওই ব্যানটা আপনার পার্মানেন্ট কি পার্মানেন্ট না সেই ধরনের প্রশ্ন থাকে, কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত নেবে জনগণ। তবে এ নিয়ে নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্যে নতুন করে প্রশ্ন তৈরি করেছে বলেও মনে করেন তারা। দুর্গাপূজার সময় পাহাড়ে অস্থিতিশীলতাকে গভীর ষড়যন্ত্র হিসেবে দেখেন তারা। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা নিউ ইয়র্কে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত প্রসঙ্গে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ডাক্তার জাহিদ বলেন, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করে হত্যা, গুম, দুর্নীতি করেছে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য নতুন প্রশ্ন তৈরি করেছে। মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছিল। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে পূজায় পাহাড়ে অস্থিরতা করা হচ্ছে। পাহাড়ে অশান্তি কেন? বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত। যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্সের লেকে মাছের পোনা অবমুক্ত করে আমরা বিএনপি পরিবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশকে বাঁচাতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই। সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমুদিনী হাসপাতাল সংলগ্ন দানবীর রণদা প্রসাদ সাহার মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচনে যদি জনগণ বিএনপিকে রায় দেয় তাহলে শিল্প খাতে হারানো কর্মসংস্থান ফিরিয়ে আনা হবে। পাশাপাশি 1 কোটি মানুষের নতুন কর্মসংস্থান করার সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কিভাবে তা বাস্তবায়ন করা হবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে উল্লেখ করে আমির খসরু বলেন, নির্বাচিত একটি সংসদ ও সরকার দেখতে চায় জনগণ, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহিতা থাকবে এবং যাদের পেছনে জনগণের শক্তি থাকবে। পিয়ার পদ্ধতি তো কেউ চাইতেই পারে, এটা তো তাদের অধিকার আছে, তাই না? কিন্তু সেটা তো এখানে সেটা বিএনপিও দেওয়ার কেউ না, কিন্তু অন্য কোনো দলেরও দেওয়ার কিছু নাই। কেউ যদি কিছু চায়, আমরা যেখানে ঐক্যমত হয়েছি তার বাইরে যদি কেউ কিছু চায় সেটা অধিকার আছে, কিন্তু সেটা করতে হলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে
সেটা সংসদে নিয়ে আসতে হবে। তার বাইরে তো কিছু করার সুযোগ নেই যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করে থাকি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত 11:30টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি JFK আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বিদায় জানান। কাল ভোরে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে সাক্ষাতের শুরুতে রাষ্ট্রদূত জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার আরোগ্য কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইডেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে জামায়াতের আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠকে বাংলাদেশে বিরাজমান পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্ক সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন ব্রাজিলের রাষ্ট্রদূত। খাগড়াছড়ির গুইমারায় সহিংস ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রাথমিক কাজ শুরু করেছে। 2-1 দিনের মধ্যে কমিটি ঘটনাস্থল পরিদর্শন করলে বিষয়টি দৃশ্যমান হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার। সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত স্বনির্ভর বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সব কথা বলেন তিনি। কবে নাগাদ 144 ধারা প্রত্যাহার হবে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সবকিছু স্বাভাবিক হলে সিদ্ধান্ত নেওয়া হবে। গত রোববার দুপুরে অবরোধ চলাকালে সদর উপজেলায় 2 পক্ষের হামলা পাল্টা হামলায় স্বনির্ভর বাজারের 16টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট হয়। জেলা প্রশাসক জানান, প্রাথমিকভাবে কিছু পণ্য সহায়তা দেওয়া হবে, পরবর্তীতে আর্থিক ক্ষতির বিষয়টি নিরূপণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পার্বত্য মন্ত্রণালয়ে বিশেষ বরাদ্দ চাওয়া হবে। এদিকে আগামীকাল হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার মহাদশমীতে বিসর্জন ঘিরে রাজধানী জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের কথা বলেন তিনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে বলে তিনি জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। পুলিশের পাশাপাশি সব সময় প্রতিটা মণ্ডপে 2 জন করে পূজা কমিটির লোক থাকার অনুরোধ জানান তিনি। সবাই ঐক্যবদ্ধ থাকলে সম্প্রীতি নষ্ট করার সুযোগ কেউ পাবে না বলে মন্তব্য করেন তিনি। পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়োজিত থাকবে। এখন পর্যন্ত কোনো নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে যে ওই যে লাইফ জ্যাকেট, যারা সাঁতার জানে তারাও যেন লাইফ জ্যাকেট এবং ওই যে রিংগুলো নিয়ে সাঁতারাতে, যাতে কোনো বিপদ আপদ কিছু হলে তারা ওগুলোর জন্য ব্যবহার করতে পারে। এবারে বিসিবি নির্বাচন প্রসঙ্গ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনে আগে থেকে সব নির্ধারিত করার ফন্দি ফিকিরের অভিযোগ তুলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন সাবেক অধিনায়ক ও সম্ভাব্য সভাপতি প্রার্থী তামিম ইকবাল খান। তিনি ছাড়াও তার প্যানেলের আরও কয়েকজন ক্লাব কাউন্সিলর প্রার্থিতা তুলে নেয় নতুন মাত্রা পেয়েছে আসন্ন বিসিবি নির্বাচন। 3 ক্যাটাগরিতে মোট 16 জন নির্বাচন থেকে সরে যাওয়ায় চূড়ান্ত তালিকায় এখন প্রার্থী সংখ্যা 34 জন। কুশল ইয়াসেরের রিপোর্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই জানা গিয়েছিল তামিম ইকবাল সহ বিএনপিপন্থী ক্রিকেট পরিচালক প্রার্থীদের একাংশ সরে দাঁড়াতে পারে। শেষ পর্যন্ত বুধবার সত্য হলো সেটি। সাবেক অধিনায়ক তামিম ছাড়াও ক্লাব ক্যাটাগরি থেকে ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, ইসরাফিল খসরু, মির্জা ইয়াসির, ওমর শরীফ, ইমরানরা সরে দাঁড়িয়েছেন বিসিবির নির্বাচন থেকে। সরে গেছেন চট্টগ্রাম থেকে মীর হেলালের মতো প্রার্থীও। নির্বাচনের অনুকূল পরিবেশ না থাকায় সম্মিলিত সিদ্ধান্ত তাদের। যারা বোর্ডে আছেন তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে।
এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এর সাথে কারা কারা জড়িত একদম স্পষ্টভাবে ক্লিয়ার। তামিমের মতোই সুর অন্যদের। সাধারণ মানুষ যেমন একটি সুষ্ঠু ভোটের জন্য মানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, তেমনি ক্রিকেট বোর্ডের নির্বাচনটাও কিন্তু ওইরকম সঠিকভাবে সঠিক পন্থায় হয়নি। ক্লাব ছাড়াও প্রার্থিতা প্রত্যাহারের ঢেউ আছড়ে পড়েছেন চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাতেও। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই পরিচালক হচ্ছেন গায়ক ও সাবেক ক্রিকেটার আসিফ আকবর ও আহসান ইকবাল চৌধুরী। এই ক্যাটাগরিতে ভোটের লড়াই হবে ঢাকা, রাজশাহী ও রংপুরে। এদিকে নির্বাচনে দৌড়ে থাকাদের মধ্যে ক্যাটাগরি 2 থেকে রয়েছেন ফারুক আহমেদ, লুৎফর রহমান বাদল, মঞ্জুর হোসেনরা। ক্যাটাগরি 3-এ সিরাজউদ্দিন আলমগীর সরে যাওয়ায় খালেদ মাসুদ পাইলটের প্রতিপক্ষ শুধুই দেবব্রত পাল। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচন। 23 পরিচালক আসবেন 3 ক্যাটাগরি থেকে, বাকি 2 জন হবেন সরকার মনোনীত পরিচালক। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, একটি দেশের সরকার প্রধানকে অশুভ ও বিকৃত দেবীর রূপে উপস্থাপন করেছে ভারত। এটি একেবারেই অশোভন এবং অসম্মানজনক। বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাছাইট গ্রামে একটি সেমিনার ও অভিভাবক সমাবেশে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যারা এ ধরনের কাজ করেছেন তারা সংযম ও ভদ্রতার মর্যাদা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে তারা যেমন এগিয়ে, তেমনি সমাজের নেতৃত্বেও তারা অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান উপদেষ্টা। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিকৃত করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো ডেভিল, অসুর তো শয়তান, তো এরকম একটা চিত্রায়িত করা এটা দুঃখজনক। আমি মনে করি যারা এই কাজগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নাই। এটা আমাদের মানুষের প্রতি মানুষের যে সম্মানবোধ এটা বিনষ্ট হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, যুক্তরাষ্ট্রে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যটি ছিল কূটনৈতিক। গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে তা দেশের মানুষ ভুলে যায়নি। এখন মানুষ আর আওয়ামী লীগকে চায় না। বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে তিনি কথা বলেন। এম এ মালিক আরও বলেন, আগামী বছরে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন, আর তিনি কবে ফিরবেন তা শিগগিরই জানানো হবে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সাথে কুশল বিনিময় করেছে। এ সময় তিনি বলেন, বিএনপি কোনো সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবাই মিলে ধর্মের অনুষ্ঠান একসঙ্গে পালন করবে দলের নেতাকর্মীরা। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলেও তিনি জানান। অন্যদিকে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়েব ইউসুফ সদর উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে কুশল বিনিময় করেছেন। এ সময় তিনি বলেন, বিএনপি সারা জীবন সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে পথ চলেছে। তিনি বলেন, একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মৌসুমের শেষ দিকে জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। তবে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঘনিয়ে আসায় দুশ্চিন্তায় জেলেরা। সময় না পেছালে নিষেধাজ্ঞা মানবেন না বলেও হুমকি দিয়েছেন তারা। আর ক্রেতাদের অভিযোগ, শারদীয় দুর্গাপূজা আর অবরোধের কারণে ইলিশের দাম নাগালের বাইরে। নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এরই মধ্যে নৌকা জালসহ মাছ ধরার সরঞ্জাম তীরে ওঠাতে ব্যস্ত জেলেরা। বিস্তারিত দেখুন ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। বছরের শুরুতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা পাননি জেলেরা। তবে মৌসুমের শেষে এসে জেলেদের জাল ভরে ধরা পড়ছে রূপালী ইলিশ। এতেই যেন হতাশা কেটে আশার আলো দেখছেন মেঘনাপাড়ের জেলেরা।
জেলার মাছঘাটগুলোতে ইলিশ বিক্রির হাকডাকে মুখরিত হয়ে উঠেছে। এতে জেলেদের মুখে হাসি ফুটলেও ক্রেতাদের মুখ ভার। পর্যাপ্ত ইলিশ পেলেও দাম নাগালের বাইরে, ফলে ইলিশ কিনতে এসে শেষ পর্যন্ত খালি হাতে ফিরছে অনেক ক্রেতা। মাছ কেনার জন্য আসছি, কিন্তু এখন অতিরিক্ত দাম দেখে আমরা কিনতে পারতেছি না। মাছের দামটা একমাত্র কারণ হলে এখন অভিযান কাছে গেছে, মনে করেন 22 দিন অভিযান, সবাই মাছ কম বেশি কিনতেছে, এই কারণে একটু দামটা বাড়তি। জেলেদের একদিকে যেমন মাছ পাওয়ার আনন্দ, অন্যদিকে তেমনি চিন্তা বেড়েছে মাছ ধরার নিষেধাজ্ঞা নিয়ে। বলছেন সরকার যাচাই বাছাই না করেই ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে। তারা আগে 13 তারিখে দিছে, এখন 13 তারিখে দেখ, 4 তারিখে তারা ঘোষণা দিয়েছে, এটা তো কোনো কথা না। অভিযান পরীক্ষা নিরীক্ষা না করে সরকার অবরোধ দিয়ে দিচ্ছে। গত বছর অবরোধ ছিল 13 অক্টোবর, এবার 4 অক্টোবর দেওয়াতে আমরা হতাশাগ্রস্ত। আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর পর্যন্ত 70 কিলোমিটার নদী এলাকায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ইতিমধ্যে নৌকা, জাল সহ সব ধরনের মাছ ধরা সরঞ্জাম তীরে ওঠাতে ব্যস্ত জেলেরা। আমরা যে আমাকে 22 দিনে যে অভিযান আমাকে পরে কাজ আমাকে বন্ধ করে জাল সব উঠে থুয়ে দেই, আমাকে যে খোয়াকে ইয়া চাল দেয়, আমাকে চালু কিছু হয় না। চাল দেওয়ার কথা ওইটা কম দেয়, এরপরে ধরেন জাল আইয়ে এইটা এখন তো আসলে পাই না। নিষেধাজ্ঞাকালে জেলেদের খাদ্য ও আর্থিক সহায়তা দেয়া হবে বলছে জেলা প্রশাসন। জেলেদের যে খাদ্য সহায়তা, প্রতি বছর আমরা এই 22 দিনের জন্য তাদেরকে 25 কেজি চাল দিতাম, এই বছর থেকে আমরা 30 কেজি চাল তাদেরকে দিব। আশা করি মা ইলিশ রক্ষা অভিযান শুরু হওয়ার পূর্বেই তাদের ঘরে আমরা এটা পৌঁছে দিতে পারবো। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। আফগানিস্তান বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। কাল বাংলাদেশ সময় রাত 9টায় রশিদ খানদের মুখোমুখি হবে জাকের আলীর দল। এই সিরিজে এশিয়া কাপের ভুলগুলো থেকে শিখে ভালো কিছু করার আশা অধিনায়কের। অন্যদিকে রশিদ খান বাংলাদেশের বিপক্ষে সিরিজকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে। ব্যর্থতা তো আসলে আমরা আমাদের কাজগুলা করছি, মাঠে যায় ব্যর্থ হলে যে আপনি কোচকে দোষ দিবেন কিংবা যে কাজগুলা করছি ওই কাজগুলাকে দোষ দেওয়ার কিছু নাই। আমরা মিস করছি, আমরা বাজে ব্যাটিং করছি, এটার রেসপন্সিবিলিটি আমাদেরই নিতে হবে। তো এটার জন্য রেসপন্সিবল আমরাই। তো আমরা চেষ্টা করবো নেক্সট এই জিনিসগুলো যেন না হয়। আমরা এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নেমেও হেরে গেছি, যেটা আমাদের চিন্তাতেও ছিল না। এশিয়া কাপ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ সবই আমাদের আগামী বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ। তাদের বিপক্ষে ভালো কিছু করাটাই মূল লক্ষ্য নবীন এই দলটিকে নিয়ে। Asia Cup was a kind of preparation for us as well in this series as well. এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।